কিন্তু সবচেয়ে এটা লজ্জাজনক যে রাজ্যের মুখ্যমন্ত্রী যদি তৃণমূল দলের কাগজপত্র সরানো যায়, তৃণমূলে তো বড় বড় নেতা আছে, কুণাল ঘোষ, কল্যাণ ব্যানার্জি, সৌগত রায়, মহুয়া মৈত্র, তারা যেতে পারতেন দৌড়ে গিয়ে। হঠাৎ মুখ্যমন্ত্রী যাবে, দলের ব্যাপার, এটা রাজ্যের ব্যাপার না। তার মানে নিশ্চয়ই মুখ্যমন্ত্রীর কোনো গোপন কিছু আইপ্যাকের কাছে রাখা আছে। একজন যখন সংবিধানকে শপথ নিয়ে একটি সাংবিধানিক পদে দায়িত্ব নিয়েছেন, তখন তার ওইটাই পরিচয়। একেবারে খুব চূড়ান্ত ব্যক্তিগত জীবনযাপন ছাড়া সবটাই হচ্ছে তার সাংবিধানিক দায়িত্ব। আমি চুরি করার সময় দলের নেত্রী, গুন্ডামি করার সময় দলের নেত্রী, আর যখন সরকারি কাজে কোনো সাফল্য আসে আমি তখন মুখ্যমন্ত্রী। ওরা গুন্ডামি করে সব জায়গায় পার পেয়ে যায়, কিন্তু হাইকোর্টটা তো, সুপ্রিম কোর্টটা তো গুন্ডামির জায়গা না। সেখানে যুক্তি তর্ক এসব দিয়ে আইন প্রতিষ্ঠা করে, এবং যখনই ওরা বুঝে যায় যে আমরা আইন প্রতিষ্ঠা করতে পারবো না যুক্তি তর্ক দিয়ে, তখনই ওরা হামলা করে। স্যার একেবারেই যেমনটা দেখা যাচ্ছে, আইপ্যাকের যে মামলা সর্বপ্রথম সুপ্রিম কোর্টে রাজ্য, ঠিক তারপরেই সিবিআই তদন্ত চেয়ে ইডিও সুপ্রিম কোর্টের দ্বারস্থ, কি বলবেন? দেখুন, রাজ্যের এখানে আইনি কিছু করার নেই। রাজ্যের পুলিশ অফিসাররা বিপদে পড়েছে, সেই বিপদ থেকে বাঁচবার জন্য তারা রাজ্যকে বিরোধ করাচ্ছে। ইডি একটা তদন্তকারী সংস্থা, তারা একটা তদন্ত চালাচ্ছেন। তদন্তটা হঠাৎ কালকে শুরু হয়, এটা বহুদিন থেকেই চলছে। কয়লা চুরি, বালি চুরি, শিক্ষক বিক্রি, এই চুরিগুলো তো আছে। তার যে বেআইনি টাকা, সেই সমস্ত টাকা আইপ্যাকের মারফত হাওলা হচ্ছে। সেখানে ইডি তদন্ত করছে। যথারীতি ইডিরা যেমন ঘুমিয়ে থাকে, ইডি সিবিআই হঠাৎ করে ঘুম ভাঙে। কিন্তু সবচেয়ে এটা লজ্জাজনক যে রাজ্যের মুখ্যমন্ত্রী যদি তৃণমূল দলের কাগজপত্র সরানো যায়, তৃণমূলে তো বড় বড় নেতা আছে, কুণাল ঘোষ, কল্যাণ ব্যানার্জি, সৌগত রায়, মহুয়া মৈত্র, তারা যেতে পারতেন দৌড়ে গিয়ে। হঠাৎ মুখ্যমন্ত্রী যাবে, দলের ব্যাপার, এটা রাজ্যের ব্যাপার না। তার মানে নিশ্চয়ই মুখ্যমন্ত্রীর কোনো গোপন কিছু আইপ্যাকের কাছে রাখা আছে। কিন্তু তিনি তো মুখ্যমন্ত্রী হিসেবে জানি দলনেত্রী হিসেবে গেছিলেন, তিনি এই নিজে সমস্ত এই সমস্ত নাটুকেপনা কথা ক্লাস 5 এর ছেলেরা বিশ্বাস করে। একজন যখন সংবিধানকে শপথ নিয়ে একটি সাংবিধানিক পদে দায়িত্ব নিয়েছেন, তখন তার ওইটাই পরিচয়। একেবারে খুব চূড়ান্ত ব্যক্তিগত জীবনযাপন ছাড়া সবটাই হচ্ছে তার সাংবিধানিক দায়িত্ব। আমি চুরি করার সময় দলের নেত্রী, গুন্ডামি করার সময় দলের নেত্রী, আর যখন সরকারি কাজে কোনো সাফল্য আসে আমি তখন মুখ্যমন্ত্রী। এই সমস্ত ছেলে মানুষের যুক্তি যারা দেন বা যারা শোনেন, উভয়ই মোটামুটি দুগ্ধপোষ্য শিশু। কিন্তু স্যার সেই জায়গায় দাঁড়িয়ে হাইকোর্টে বারংবার এই রাজ্য সরকার মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ যে কোনো মামলায় যেই একই চিত্র আমরা দেখতে পাই, আবারও দেখতে পেলাম বিচারপতি এজলাস ছেড়ে বেরিয়ে গেলেন। যাক, তবু এটা বুঝতে পারলেন যে একই চিত্র বারবার, এটা সাংবাদিকদের মাথায় আছে। এটি তৃণমূল কংগ্রেসের কৌশল। ওরা গুন্ডামি করে সব জায়গায় পার পেয়ে যায়, কিন্তু হাইকোর্টটা তো, সুপ্রিম কোর্টটা তো গুন্ডামির জায়গা না। সেখানে যুক্তি তর্ক এসব দিয়ে আইন প্রতিষ্ঠা করতে হয়, এবং যখনই ওরা বুঝে যায় যে আমরা আইন প্রতিষ্ঠা করতে পারবো না যুক্তি তর্ক দিয়ে, তখনই ওরা হামলা করে। এটা তৃণমূলের একটা ধারাবাহিক ঐতিহ্য। সেটা আমরা প্রথম দেখতে পাচ্ছি যেদিন থেকে তৃণমূল সরকার ক্ষমতায় এসেছে। তার কারণ এই দলটা পুরোপুরিভাবে বেআইনি কাজেই তারা অভ্যস্ত, সব কাজ ওরা বেআইনি কাজ করে জানে ওরা। তাই আদালতে গেলে পরেই হইচই, মারামারি। কেন এই বিচারপতিটা শুনবেন, কেন উনি শুনবেন না, আহ, কেন এই হবে, সুপ্রিম কোর্টের রায় মানবো না, লম্পজম্প করে ল্যাজ গুটিয়ে গিয়ে তারপরে কি করে বাঁচানো যায় সে চেষ্টা করবো। এইসব দুর্নীতিবাজ দলকে যদি আপনারা ক্ষমতায় বসান, তার যা পরিণতি হবে তাই হচ্ছে। কিন্তু স্যার বিচারপতির হাতে কি আর কোনো অপশন ছিল না কোনো ঘর অপশন ছিল ফাঁকা না। করার? বিচারপতি কি করে, বিচারপতিকে তার কোর্টে মিলছুই না হবে না। বিচারালয় তো একটা যুক্তিতর্কের জায়গা, সেখানে বাইরের লোক গিয়ে হুড়োহুড়ি করবে না। বিচারপতি যখন বলেছেন যে তোমরা আপাতত কোর্টটা খালি করে দাও, উচিত ছিল কোর্ট খালি করে দেওয়া, কিন্তু তৃণমূল তো গুন্ডাদের নিয়ে গেছেন, গুন্ডা হয়তো যুক্তি বোঝে না।
আইনমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনিও আমরা দেখলাম সেই শুনানি শুনতে গিয়েছিলেন, এমনটাই তিনি বলছেন। না, না, তিনি আইনমন্ত্রী হিসেবে শুনতে যাননি। তিনি আবার তৃণমূল কংগ্রেসের ওদের কি আইনজীবী সেলের প্রধান। তিনি নিশ্চিত করতে গেছেন যে যারা স্টেট প্যানেলে আছে তারা সবাই ওখানে হাজির হয় কিনা গন্ডগোল করার জন্য। এটা আর অন্য কোনো কারণে তিনি যান। কিন্তু ১৩ বছর পর দলের মামলা ১৩ মুখ্যমন্ত্রী বছর মামলা বলে গেছিলেন। ১৩ বছরে অনেক মামলা হয়েছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। উনি কখনো যাননি। উনি একজন আইনজীবী, উনি জানেন কি প্রথা, কোর্টের সৌজন্য কি, শৃঙ্খলা কি, সব জানেন। সুতরাং উনি এসব জানার পরেও দলবল নিয়ে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির ক্ষেত্রে পরোক্ষভাবে হলেও মদত দিয়েছেন, এটাই দুঃখের। কিন্তু স্যার এই যে বারংবার কয়লা চুরির টাকা মুখ্যমন্ত্রী এখন বলছেন যে জগন্নাথের থেকে শুভেন্দু, শুভেন্দুর থেকে অমিত শাহর কাছে গেছে। এই যে একাধিক তার অভিযোগ মানে উঠছে কয়লা চুরি নিয়ে। তার মানে মুখ্যমন্ত্রী জানেন কয়লা চুরির টাকা কোথায় কোথায় গেছে, তা উনি বলেননি কেন? কিন্তু শুভেন্দু অধিকারী বলছে গয়া নির্বাচনে ব্যবহৃত না, আমার হয়েছিল। সাথে গয়া কি গোয়া আমি তার মধ্যে আছি না। আমার কথা হচ্ছে যে তার মানে দুপক্ষই জানে যে এসব চুরি হচ্ছে। এই দুপক্ষই তারা একে অপরের সঙ্গে গলা জড়িয়ে কিন্তু চুরি এবং অপরাধ থেকে আড়াল করছে। সামনে দেখাচ্ছে অনেক লড়াই, কিন্তু গোপনে গোপনে দুজনেই জানে আমি চোর তুই চোর, গলাগলি ধরে আমরা দুজনে থাকি চুপি চুপি। আমরা তো সেটাই বলি। আমি তো পোস্টও করেছি, আমি শুধু বলছি না যে মুখ্যমন্ত্রীর তো প্রাথমিক দায় হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। তো ওর পেন ড্রাইভে সবকিছু রেখে দিয়েছেন, তবু তিনি দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না। এরপরে তিনি মুখ্যমন্ত্রী থাকেন কি করে? তারপরে তিনি নিশ্চয়ই তৃণমূলের পঞ্চায়েতের সদস্য হতে পারেন, কিন্তু মুখ্যমন্ত্রী হতে পারেন না। কিন্তু স্যার এই যে আমরা বারংবার এর আগে শুনেছি যে বামেদের বিরুদ্ধে তার কাছে একটি ফাইল আছে। এখন বলছে বিজেপির বিরুদ্ধে পেন ড্রাইভ আছে। চেয়ারে আছে বলে পেন ড্রাইভ বের করছে না। কেন বাধা কোথায়? চেয়ারে থাকার জন্য তো পেন ড্রাইভ বার করা উচিত। সেটা তো নৈতিক দায়িত্ব, সাংবিধানিক দায়িত্ব। বামেদের বিরুদ্ধে ফাইলই বা সেটা কোথায়? আমি তো কত বললাম মিষ্টি মিষ্টি খাওয়াবো, করা যাবে। আমি বলেছি টাকা দিতে পারবো না, কিন্তু মিষ্টি খাওয়াবো, ফাইল বার করুন। ওই মিষ্টিতে বোধহয় ওর তৃপ্তি হবে না, তাই আর ফাইল বার করলো না। কিন্তু স্যার এই মুখ্যমন্ত্রী তো বলেছিলেন টাকা দিয়ে বিচার কেনা যায়। এই তো সুপ্রিম কোর্টে এই গেছেন। মুখ্যমন্ত্রী কখন কি বলেন, কাকে বলেন, কেন বলেন, সব ভুলে যান। উনি আসলে যেটা চান সেটা হচ্ছে ওর দুর্নীতিটাকে ঠিকমতো লালন পালন করতে। সুপ্রিম কোর্টের দ্বারস্থও হয়েছে বলে কত আমরা দেখতে টাকা পাচ্ছি। জনগণের খরচা করে সুপ্রিম কোর্টে তো কতবার গেছে। এবার তো তো নিজের তখন মামলা প্রথমেই নিয়ে যেতে গেছে। পারতেন। যেই মুহূর্তে ইডি তদন্ত করতে গেছে তখনই তো তারা যেতে পারতেন। ওদের এত সৈন্যবাহিনী আছে, হাইকোর্টে গিয়ে মেনশন করে ব্যবস্থা করতে পারতেন। নিজে গিয়ে গুন্ডামি করে ফাইল তুলে নিয়ে এলেন কেন? এসআইআর এর ডকুমেন্ট ছিল, ভোটের প্রার্থী তালিকা এসআইআর ছিল। হোক যাই থাক, ভোটের প্রার্থী এত গোপন ব্যাপার বাবা, এনএসএর ব্যক্তিগত সম্পর্কের আর কি গোপন ব্যাপার। এসআইআর এর ডকুমেন্ট সবাই জানে, কে প্রার্থী হবে না হবে তো রোজই আলোচনা হচ্ছে ওদের মধ্যে। ভোটের আবার কোনো গোপন স্ট্র্যাটেজি থাকে নাকি? তাহলে বুঝতে হবে গোপন স্ট্র্যাটেজিটা কি, যে কোন ভোটারকে কোন এলাকায় কত টাকা দিয়ে কিনবো, এই স্ট্র্যাটেজি। সেটা ভয় পেয়ে গেছে। দুর্বৃত্তদের, চোরেদের অনেক কুযুক্তি থাকে, সেই কুযুক্তিটাকে এরা ব্যবহার করছে। ভুলে যাচ্ছেন যে এই দুর্নীতির তদন্ত ইডি সিবিআই নিজেরা করছে না। এই ইডি সিবিআই তদন্ত করতে বাধ্য হচ্ছে আদালতের নির্দেশে। এই সূক্ষ্ম পার্থক্যটা যাদের মাথায় ঢুকছে না, আমি দেখতে পাচ্ছি অনেক তথাকথিত বুদ্ধিজীবী, তথাকথিত প্রসিদ্ধ আইনজীবীরা অনেক বক্তব্য রাখছেন। তারা এই গোপনে এই দুর্নীতিটার থেকে বোধহয় যেভাবেই হোক সুবিধে পাচ্ছেন, সেই জন্য এসব কথা বলছেন। কিন্তু স্যার এই যে সারদা, নারদা, রোজ ভ্যালি শিক্ষক দুর্নীতি কোথাওই তো ইডি বা সিবিআই যে তদন্ত আলুর দিশা তো আমরা দেখতে পাচ্ছি না সেই জন্য। তাই চাই আবার দেশে দেখবেন এই যে গন্ডগোল হয়ে গেল, এখন দেখবেন গোটা বিষয়টা পাল্টে গেল। তদন্তের কি পরিস্থিতি যাবে, এখন হচ্ছে মমতা শেরনি না মমতা হেরনি, এই হচ্ছে এখন মুখ্যমন্ত্রী গ্রেফতারি কি আসন্ন? সাধারণ আইন। জনগণের প্রশ্ন। আইন আমি আজকে বলছি, সেদিনকে যদি ওইখানে অন্য যে কেউ এটা করতেন, ইডি কি করতেন, সঙ্গে সঙ্গে তিহার। এটা করলেন না কেন, আমার তো সবচেয়ে বড় প্রশ্ন। ওটা না করে এখন কোর্টে গিয়ে কাঁদুনি গাইছে। এটা তদন্ত, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, যে গুরুত্বপূর্ণ তদন্ত তারা করেন,
মানি লন্ডারিং এর ব্যাপার। তাহলে আমরা আবারও ইডি সিবিআই ব্যর্থতা প্রমাণ করছে। জানি না এখন মার খাচ্ছে তো, মার খেতে খেতে যদি না গোপন আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় পিসি ভাইপো এবং মামা, তাহলে হয়তো অফিসাররা খানিকটা রুখে দাঁড়াবে। এখানে শাহজাহান যা করেছে, মমতা সেটাই করলো। শাহজাহানের পর ইডি কি সিবিআই কি করলো? অমিত শাহ লম্বা চড়া বক্তৃতা কোথায় গেল? তার ইডি অফিসারদের শাহজাহান পিটিয়ে দিল, পরে আবার যে সাক্ষী ছিল তাকে পিটিয়ে মেরে দিল। চূড়ান্ত নৈরাজ্য চলছে, দুর্নীতিবাজদের নৈরাজ্য। এদের পক্ষে যারা কথা বলছেন, আমি খুব দৃঢ়ভাবে বলছি, কথাটা কঠোর শোনালেও, যে তারা আসলে দুর্নীতিকেই প্রশ্রয় দেয়। আচ্ছা, একেবারেই শেষ প্রশ্ন। আমরা গতকাল রাতে যে চন্দ্রকোনার যে চিত্র দেখতে পেলাম, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তার গাড়িতে অ্যাটাক করা হলো এবং তিনি রাত রাত সারা রাতই বলা যেতে পারে বেশ অনেকক্ষণ তিনি থানায় মেঝেতে বসে ধর্ণা দিলেন এবং তারপর মশাল মিছিল করলেন। মশাল মিছিল কেন করতে গেলেন? কি এটা তো সিপিএম করে। তিনি থানায় কেন শুয়ে থাকলেন না? ওর নেত্রীর মতো ২৬ দিন অনশন উনি করতে পারতেন। থানায় আমার ২৬ ঘন্টা অনশন পৃথিবীর রেকর্ড। মশাল মিছিল কেন?